ন্যাশনাল চিলড্রেন পার্টি, যার নাম হচ্ছে এনসিপি, যাকে জামাত ইসলাম এবং তাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস তারা একদম দিয়ে দিয়েছে। এবং তাদের যে ভবিষ্যৎ প্রেক্ষাপট সেটা কতটা করুণ হতে চলছে। জুলাই যোদ্ধা কথা ছিল একটা, জুলাই যোদ্ধা, সেই জুলাই যোদ্ধাটা কারা? সেই জুলাই যোদ্ধাটা তো এনসিপি নেতাকর্মীরা, ছাত্র সমন্বয়করা। আজকের সেই সকল এনসিপি নেতাকর্মীদের, ছাত্র সমন্বয়কদের বাদ রেখে জুলাই সনদে স্বাক্ষর করলেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার নিজে এটা করতে পারলেন কিভাবে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আছেন, যদি ছাত্ররা না চাইতো তাহলে তিনি কি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারতেন? বাংলাদেশের এই যে বর্তমান সময়ে শাসন ক্ষমতার সর্বোচ্চ স্থানে থেকে বাংলাদেশকে শাসন করছেন ডিজিএফআই এর প্রধান, সেনা প্রধান, তাকে দোতলা তিনতলা স্যালুট দিচ্ছে, এই সকল মানে যে সম্মানগুলা, এগুলা কি তিনি আর কখনো পেতেন? এবং জনগণের ভ্যাট ট্যাক্সের যে টাকাগুলো, সেই যে রক্ত ঘাম মাটিতে ফেলে যেই টাকাগুলো ইনকাম করে জনগণ, সেই জনগণের টাকা মানে ভ্যাট ট্যাক্সের টাকা, সেগুলোকে ব্যবহার করে আমাদের এই যে স্যার ইউনূস তিনি এতগুলো রাষ্ট্রীয় সফর করতে পারতেন, নিজের টাকায় তো করতেন না। এখন বাংলাদেশের ক্ষমতায় আসেন, বাংলাদেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকাগুলোকে খরচ করে এগুলো করতে পারছেন। এই যে 14-15 মাসের ভিতর তিনি হয়তো 15-16টা রাষ্ট্রীয় সফর করেছেন, এগুলো কার টাকা? বাংলাদেশের জনগণের তো টাকা। তো এই সব কিছু সুযোগ সুবিধা যে ভোগ করলেন, নিজের নামে মামলাগুলোকে মানে একদম ধ্বংস করে দিলেন। তারপরে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, এই সকল প্রতিষ্ঠানগুলোর সকল কর, ভ্যাট ট্যাক্স মওকুফ করে দিলেন। এমনকি তার নোবেল পুরস্কার, সেই নোবেল পুরস্কারের আয়কর পর্যন্ত তিনি মওকুফ করে দিলেন। বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের শেয়ার ভ্যালু দেখবেন যে অন্য সবার থেকে অনেকটা বেশি। এর কারণ কি? এর কারণ তিনি এই 15 মাসে যা ইনকাম করেছেন, যা কামিয়ে নিয়েছেন, এটা তার আজীবনে এত পরিমাণ অর্থ তিনি ইনকাম করতে পারেননি, যেটা এই 15 মাসে মানে তিনি করে নিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো আপনার মাথায় রাখতে হবে যে আমাদের স্যার ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন অর্থনীতিবিদ, অর্থনীতির উপরে তিনি পিএইচডি করেছেন এবং সেই ব্যক্তি বাংলাদেশের ক্ষমতায় এসে চিন্তা করুন তার অর্থনৈতিক উন্নয়ন কতটা করেছে। আর এর থেকে বেশি কিছু বলতে চাই না। এখন কথা হলো এই সকল উন্নয়নগুলো যে আমাদের স্যার করতে পারলেন, যাদের জন্য করতে পারলেন তাদেরকেই আজ ভুলে গেলেন। এইটাই তো আসলে দুনিয়ার চিরচরিত নিয়ম। সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। একটা কথা তো সত্য কথা যে বাংলাদেশে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা, বর্তমান সময় জামাত ইসলামের সেই যে 71-এর পর থেকে তাদের রাজাকারীপনা যে একদম বন্ধ ছিল, সেই যে রাজাকারীপনা আওয়ামী লীগ সরকার পতনের পরে করলেন, এগুলো কাদের কারণে, কোন শক্তির বলে করলেন? এনসিপিকে ব্যবহার করে, এনসিপির কাদের উপরে ভর দিয়ে এই সকল রাজাকারীপনা জামাত ইসলাম করতে পারছিলেন। এখন জুলাই সনদের নামে যে প্রহসন সরকার দীর্ঘদিন যাবত করতেছেন, এই যে 14-15 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, একটাই তো কথা, জুলাই সনদ এবং সংস্কার, এই কথাগুলোর উপর ভিত্তি করেই তো বাংলাদেশের ক্ষমতায় আছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনকে নিয়ে নানা রকমের প্রহসন করছেন, এগুলোর পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রেস উইং জুলাই সনদ এবং সংস্কার এই দুটো কথা ব্যবহার করেছেন। এখন সেই যে জুলাই সনদ, জুলাইতে কারা আন্দোলন করছিল, সেই আন্দোলনকারীদের দল এনসিপি, তাদেরকে বাদ দিয়ে জুলাই সনদে স্বাক্ষর করলেন স্বয়ং সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। এখন দেখুন বলির পাঠা কারা হয়? সেই বলির পাঠা হলো এনসিপি, যাদেরকে ব্যবহার করা হচ্ছে, যাদেরকে দিয়ে সমস্ত প্রকার দুর্নীতিমূলক কার্যক্রম করিয়ে এখন তাদেরকে আর মূল্যায়ন করছে না। হ্যাঁ, এই যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আজকের বাংলাদেশে যত অপকর্ম, সকল রাজনৈতিক দল তারা কিন্তু এনসিপির কাদের উপরে ভর দিয়ে করেছেন। এনসিপি কে ব্যবহার করে এই সকল অপকর্ম করলেন, অথচ জুলাই সনদের নামে যে প্রহসন করলেন সেখানে তাদের স্বাক্ষর পর্যন্ত দরকার হলো না। এনসিপি জুলাই সনদের এনসিপি নেতাকর্মীরা জুলাই সনদের সেই অনুষ্ঠানকে মানে বর্জন করলেন, সেখান থেকে চলে গেলেন। তারপরেও জুলাই সনদ স্বাক্ষরিত হলো বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে। এখন জামাতকে নিয়ে এনসিপি যে সকল আশা আকাঙ্ক্ষা এতদিন যাবত মনের ভিতরে পোষণ করছেন,
সেটা তাদের যে নিছক স্বপ্ন, জামাত যে তাদেরকে ব্যবহার করে এইভাবে মাঠে ফেলে চলে যাবে, সেটা তারা কল্পনাও করতে পারে নাই। কিন্তু বাস্তবে সেটা তারা অনুধাবন করলো যে আসলে কি হতে যাচ্ছে। ইতিমধ্যেই দেখবেন যে বিভিন্ন উপদেষ্টারা এরকমের বলাবলি করছে যে সেফ এক্সিট, কারা কারা সেফ এক্সিট নেবে, কোন কোন রাজনৈতিক দলের নেতারা সেফ এক্সিট খুঁজছে, কোন কোন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, কোন কোন ছাত্র সমন্বয়করা সেফ এক্সিট খুঁজছে, এবং এক একজনের নামে যে ডজন ডজন পাসপোর্ট করে রেখেছে। এগুলো নিয়ে একবার কিন্তু এনসিপি নেতাকর্মীরা মুখ খুলেই দিলেন। তারপরে দেখা গেল তাদেরকে নিয়ে নানা বিতর্ক। গোলাম মাওলা রনির মতন ব্যক্তি তিনিও এনসিপি নেতাকর্মীদের এই সকল বিষয় নিয়ে মুখ খুললেন যে কি এনসিপি নেতাকর্মীরা তাদের ফোন কল ফাঁস হয়ে গেছে জামাত ইসলামের কাছে, তারা ধরাশায়ী হয়ে যাবে। হ্যাঁ, রনি সাহেবের সেই বক্তব্যটি আমি শুনেছিলাম, তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিওটি প্রকাশ করেছিলেন। এখন বর্তমান সময় এনসিপি কুরবানির গরু হয়ে গেছেন, তাদেরকে অলরেডি গাবতলীর হাটে তুলে দিয়েছেন, তাদেরকে বিক্রি করা হবে, কুরবানি দেয়া হবে, সবকিছুই তারা এখন বুঝতে পারছেন। এবং তারা যে ভুলটি করেছিলেন সেই ভুলের আর কোনো মাসুল দেওয়ার মতন তাদের হাতে কোনো সময় নাই, কোনো অপরচুনিটি নাই, কোনো কিছু নাই। তারা শুধুমাত্র এখন বাংলাদেশের নির্বাচনে যারাই ক্ষমতায় যাক, যারাই সরকার গঠন করুক, এই এনসিপি নেতাকর্মীদের আসলে এদের কোনো রেহাই নেই। কারণ এরা যদি বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যায় তাহলে এনসিপি নেতাকর্মীদের একদম কুরবানি সেটা আর মিস হবে না। আর যদি আওয়ামী লীগ আসে তাহলে তো আর রক্ষা নাই, একদম গর্তে যদি লুকিয়ে থাকে সেখান থেকে এদেরকে খুঁজে বের করে একেবারে ধরে ধরে জবাই করে দেবে। এগুলো একদম ওপেন সিক্রেট কথা, এই কথা সবাই জানে। এখন এটা বলতে এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় এটাই যে এনসিপি কে ছাড়া সরকার এবং এই রাজনৈতিক দলগুলো তারা কিভাবে জুলাই সনদে স্বাক্ষর করলো। এখন এনসিপির পাশে কেউ নাই, শুধুমাত্র এনসিপি এখন কোণঠাসা একটি রাজনৈতিক দল। বাংলাদেশের সামনে যে সংসদ নির্বাচন আসতেছে সেখানেও এনসিপির কোনো ভ্যালু থাকবে না, যেহেতু জুলাই সনদে তাদের ভ্যালু নেই। এখন ছাত্র উপদেষ্টা যে দুইজন আছেন, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাদের অবস্থা কি হবে? তাদের আর দরকার কি? যদি সরকার সেই সকল ছাত্র সমন্বয়কদেরই এই জুলাই সনদে কোনো রকমের কোনো তাদের এতটুকু পরিমাণে মান সম্মান রাখলেন না, তাদেরকে যাদেরকে নিয়ে এই জুলাই সনদ, যাদের দ্বারা এই জুলাইয়ের অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যাদের দ্বারা এই ডক্টর ইউনূসের ক্ষমতায় আসা এই রাজনৈতিক দলগুলো সেই যে শেখ হাসিনার যে শাসন বেড়াজাল সেটা থেকে মুক্ত হয়ে বর্তমান বাংলাদেশে রাজাকারিপনা করছেন, তাদের এতটুকু কি মানবতা বোধ ছিল না যে এনসিপি কে বাদ দিয়ে তারা কিভাবে জুলাই সনদে স্বাক্ষর করলো? এটা একটা প্রশ্ন, এবং এটা হওয়ার কথা ছিল। কারণ এটা তো আসলে বাংলাদেশের রাজনীতির সাথে যারা পরিচিত তারা অনেক আগে থাকতেই এই সব বিষয়গুলো জানতো। এখন আরো কিছু অজানা কথা হলো যে জুলাই সনদ, যেই জুলাই সনদ বর্তমান সময় বাস্তবায়িত হলো, সেই জুলাই সনদ আসলে কি সংবিধানের আলোকে কোনো রকমের কোনো বাস্তবায়িত হলো? না, মোটেও না। সংবিধানের আলোকে এই জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই, এটা টোটালি আলাদা একটি বিষয় জুলাই সনদ। এবং পরবর্তীতে যারা বাংলাদেশের সরকার ক্ষমতায় আসবে তাদের উপর ডিপেন্ড করবে বাংলাদেশের সংবিধান কোথায় কি হবে বা না হবে, কোথায় সংস্কার করবে বা কোথায় সংস্কার করা দরকার। এগুলো যারা ক্ষমতায় আসবে, যারা বাংলাদেশের সরকার গঠন করবে তারাই ভালো জানে। কিন্তু এনসিপি কি করলো? তাদের এর পরবর্তী গন্তব্য কোথায় হবে? তাদেরকে কে বিশ্বাস করবে? তারা কার কোলে আশ্রয় নেবে? হ্যাঁ, আমরা এরকমের জানি যে এনসিপি জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন। আসলে কি সেটা? যদি সেটা হতো তাহলে জুলাই সনদে স্বাক্ষর করার জন্য জামাত ইসলাম সেখানে যেত না। দেখুন, সেই যে গত 24-এর 5ই আগস্ট তার পরবর্তীকালীন সময় থেকে যেই সকল জায়গায় জামাত আন্দোলন করেছে, অবরোধ করেছে, তাদের যে পলিটিক্যাল মুভমেন্ট গুলো তারা করেছে, সেই সব জায়গাতে এনসিপি তাদেরকে সমর্থন করেছে। কিন্তু যেখানে এনসিপি জুলাই সনদের বিরোধিতা করলো, সেখানে তারা স্বাক্ষর করতে গেল না। সেখানে জামাত ইসলাম তারা শেষ পর্যায়ে লাস্ট স্টেজে এসে সেই জুলাই সনদে স্বাক্ষর করে দিল। এখন কি বুঝছেন এটা থেকে? এনসিপির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, মুজিববাদ, মুর্দাবাদ, এরকমের যে স্লোগান, এগুলোর প্রেক্ষাপট কি হবে? এদেরকে কে রক্ষা করবে? একটা কথা এটা সবাই জানে, বাংলাদেশের একদম শিশু থেকে বৃদ্ধ সবাই জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ
বেশি দিন না, এই অল্প দিনের ভিতরেই আবার ফিরে আসবে। এটা নির্বাচনের আগেই আসবে এবং এটা নির্ঘাত যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, সেই নির্বাচনে আওয়ামী লীগই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আবার সরকার গঠন করবে। এছাড়া যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনও হয়, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে না, সেই সরকার ভ্যালুলেস, এই সরকার বেশি দিন টিকেও থাকতে পারবে না। তাহলে আগামী 5 বছরের ভিতরে আওয়ামী লীগ পুরোপুরিভাবে বাংলাদেশে ফিরে আসবে। এই 2025-এর লাস্ট থেকে 2030 এর ভিতরে বাংলাদেশে আওয়ামী লীগ একদম 2010-12-তে আওয়ামী লীগ যেই দাপটে বাংলাদেশকে শাসন করেছে সেই দাপট ফিরে পাবে 2030 সালের ভিতরে। সেটা যদি এবার নির্বাচনে আসে তাহলে আরো 5 বছর লেগে যাবে তাদের সবকিছু গুছিয়ে নিতে। তার পরবর্তীকালীন সময় দেখা যাবে তাদের অ্যাকশন, যে কারা কারা মুজিববাদ মুর্দাবাদ করেছে, কারা কারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, কারা কারা বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিয়েছে এবং কারা কারা শেখ হাসিনার ভূতের মূর্তি তৈরি করে বর্ষবরণ উদযাপন করেছে, কারা মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভেঙেছে, কারা বঙ্গবন্ধুর 32 নম্বরে আগুন দিয়েছে। এই সব কিছু তখন নতুন ইতিহাস হয়ে ফিরে আসবে আবার বাংলাদেশে। এবং এই সব কিছু তো এই জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে করা হয়েছে। জুলাই যোদ্ধা কথা ছিল একটা, জুলাই যোদ্ধা। সেই জুলাই যোদ্ধাটা কারা? সেই জুলাই যোদ্ধাটা তো এনসিপি নেতাকর্মীরা, ছাত্র সমন্বয়করা। আজকের সেই সকল এনসিপি নেতাকর্মীদের, ছাত্র সমন্বয়কদের বাদ রেখে জুলাই সনদে স্বাক্ষর করলেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার নিজে এটা করতে পারলেন কিভাবে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আছেন, যদি ছাত্ররা না চাইতো তাহলে তিনি কি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারতেন? বাংলাদেশের এই যে বর্তমান সময়ে শাসন ক্ষমতার সর্বোচ্চ স্থানে থেকে বাংলাদেশকে শাসন করছেন ডিজিএফআই এর প্রধান, সেনা প্রধান তাকে দোতলা তিনতলা স্যালুট দিচ্ছে, এই সকল মানে যে সম্মানগুলা, এগুলা কি তিনি আর কখনো পেতেন? এবং জনগণের ভ্যাট ট্যাক্সের যে টাকাগুলো, সেই যে রক্ত ঘাম মাটিতে ফেলে যেই টাকাগুলো ইনকাম করে জনগণ, সেই জনগণের টাকা মানে ভ্যাট ট্যাক্সের টাকা, সেগুলোকে ব্যবহার করে আমাদের এই যে স্যার ইউনূস তিনি এতগুলো রাষ্ট্রীয় সফর করতে পারতেন, নিজের টাকায় তো করতেন না। এখন বাংলাদেশের ক্ষমতায় আসেন, বাংলাদেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকাগুলোকে খরচ করে এগুলো করতে পারছেন। এই যে 14-15 মাসের ভিতর তিনি হয়তো 15-16টা রাষ্ট্রীয় সফর করেছেন, এগুলো কার টাকা? বাংলাদেশের জনগণের তো টাকা। তো এই সব কিছু সুযোগ সুবিধা যে ভোগ করলেন, নিজের নামে মামলাগুলোকে মানে একদম ধ্বংস করে দিলেন। তারপরে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, এই সকল প্রতিষ্ঠানগুলোর সকল কর ভ্যাট ট্যাক্স মওকুফ করে দিলেন। এমনকি তার নোবেল পুরস্কার, সেই নোবেল পুরস্কারের আয়কর পর্যন্ত তিনি মওকুফ করে দিলেন। বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের শেয়ার ভ্যালু দেখবেন যে অন্য সবার থেকে অনেকটা বেশি। এর কারণ কি? এর কারণ তিনি এই 15 মাসে যা ইনকাম করেছেন, যা কামিয়ে নিয়েছেন, এটা তার আজীবনে এত পরিমাণ অর্থ তিনি ইনকাম করতে পারেননি, যেটা এই 15 মাসে মানে তিনি করে নিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো আপনার মাথায় রাখতে হবে যে আমাদের স্যার ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন অর্থনীতিবিদ, অর্থনীতির উপরে তিনি পিএইচডি করেছেন এবং সেই ব্যক্তি বাংলাদেশের ক্ষমতায় এসে চিন্তা করুন তার অর্থনৈতিক উন্নয়ন কতটা করেছে। আর এর থেকে বেশি কিছু বলতে চাই না। এখন কথা হলো এই সকল উন্নয়নগুলো যে আমাদের স্যার করতে পারলেন, যাদের জন্য করতে পারলেন তাদেরকেই আজ ভুলে গেলেন। এইটাই তো আসলে দুনিয়ার চিরচরিত নিয়ম। হ্যাঁ, এই নিয়মই মানে ভবিষ্যৎ শুরু হতে যাচ্ছে এনসিপির। ভবিষ্যৎ বাংলাদেশে যারাই সরকারের ক্ষমতায় আসবেন তারা এখন পর্যন্ত এনসিপি সকল কর্মকাণ্ডে তাদের গলার কাটা হয়ে আছে এনসিপি। এবং যখনই নির্বাচন হবে, সরকার ক্ষমতায় আসবে, তখন এই সকল কাটাগুলোকে কি হবে সেটা আর বলতে পারছি না একদম। বুঝছেন তো? আর বেশি কিছু বলার নাই। যা কিছুই হোক সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।